শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের দ্বিতীয় কবিতাটি থেকে আলোচনা করব। এই কবিতাটির নাম বঙ্গভূমির প্রতি। কবিতাটির লেখক মাইকেল মধুসূদন দত্ত। তো শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা এই কবিতাটি পড়ে নিই। রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনাগো তব মন কোকোনদে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির করণীর হায়রে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িল অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোনো গুণ আছে যাচিব যে তব কাছে, হে নমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়াবর দেহদাসে শুভরদে, ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথাফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। তো এটি হচ্ছে বঙ্গভূমির প্রতি কবিতাটি। এখন চলো আমরা মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটির পাঠ পরিচিতি জেনে নেই। মাইকেল মধুসূদন দত্ত রচিত কয়েকটি গীতি কবিতার একটি বঙ্গভূমির প্রতি। এই কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান। প্রবাসী মধুসূদন ভেবেছেন মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখেন না, দেশমাতৃকাও তার সব দোষ ক্ষমা করে দেবেন। অবশ্য তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে তার এমন কোনো মহৎ গুণ নেই যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন। বিনয় কবিতায় দেশমাতৃকার কাছে এই বলে প্রণতি জানাচ্ছেন, তিনি যেন দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকেন। তো এটি হচ্ছে বঙ্গভূমির প্রতি কবিতাটির মূল ভাব। এখন চলো প্রথমে আমরা অনুশীলনীমূলক বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো মক্ষিকার সমার্থক শব্দ কোনটি? অপশনগুলো হলো মৌমাছি, মাছি, বোলতা নাকি ফড়িং। এখানে সঠিক অপশনটি হচ্ছে খ, অর্থাৎ মাছি। মক্ষিকার সমার্থক শব্দ হচ্ছে মাছি। আর দ্বিতীয় প্রশ্নটি হলো নরকুলে ধন্য কে? অপশনগুলো হলো ক্ষমতাবান ব্যক্তি, দীর্ঘজীবী মানুষ, যিনি কীর্তিমান নাকি মন্দিরের সেবক। এখানে সঠিক অপশনটি হচ্ছে গ, অর্থাৎ যিনি কীর্তিমান। নরকুলে ধন্য হচ্ছেন যিনি কীর্তিমান। এরপর 3 ও 4 নম্বর প্রশ্নের জন্য এখানে দুটি কবিতাংশ দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে নিচের কবিতাংশ পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রথমটিতে রয়েছে ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। আর দ্বিতীয়টি হলো বাংলার হাওয়া বাংলার জল, হৃদয় আমার করে সুশীতল। এখন এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার কোন চরণটির ভাব প্রকাশ পেয়েছে? অমর করিয়াবর দেহদাসে শুভরদে, রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, চিরস্থির করেনীর হায়রে জীবন নদে, নাকি তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো। এখানে সঠিক অপশনটি হচ্ছে খ, রেখমা দাসের মনে এ মিনতি করি পদে। উদ্দীপকের কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার যে চরণটির ভাব প্রকাশ পেয়েছে এটি হলো রেখমা দাসের মনে এ মিনতি করি পদে। আর সবশেষ 4 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে বঙ্গভূমির প্রতি কবিতাটির মতো খ কবিতাংশেও প্রকাশ পেয়েছে স্বদেশের প্রতি অনুরাগ, স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ, প্রশান্তি। এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ, 1, 2 ও 3। বঙ্গভূমির প্রতি কবিতাটির মতো উদ্দীপকের খ কবিতাংশেও প্রকাশ পেয়েছে স্বদেশের প্রতি অনুরাগ, স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ এবং প্রশান্তি। শিক্ষার্থীরা, এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে দুটি কবিতার অংশ দেওয়া হয়েছে। প্রথমটিতে রয়েছে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়,
হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুক ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। আর দ্বিতীয়টিতে রয়েছে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। এখন প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি। আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে কবি বর প্রার্থনা করেন কেন, তা ব্যাখ্যা করো। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের প্রথম কবিতাংশের আলোকে ফুটি যেন স্মৃতি জলে, এই চরণটির ব্যাখ্যা করো। আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই, তুমি কি একমত, যুক্তিসহ উত্তর দাও। তো চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই। প্রথমেই প্রশ্ন কয়ে বলা হয়েছিল বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি। উত্তরটি হলো বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম মেঘনাবত কাব্য। আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছিল কবি বর প্রার্থনা করেন কেন, তা ব্যাখ্যা করো। দেশমাতৃকার স্মৃতিতে জেগে থাকার জন্য কবি বর প্রার্থনা করেন। স্বদেশের প্রতি ভালোবাসা একটি স্বাভাবিক ও চিরন্তন বিষয়। একই ভাবনা থেকে কবি দেশমাতৃকার বন্দনা করেছেন। কবির একান্ত ইচ্ছা স্বদেশ মাতা যেন কবিকে তার হৃদয়ে স্থান দেন। পদ্মফুল যেমন সরোবরে ফুটে থাকে, কবিও তেমনি দেশমাতার স্মৃতিতে ফুটে থাকতে চান। এ কারণেই তিনি বর প্রার্থনা করেন। আর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল উদ্দীপকের প্রথম কবিতাংশের আলোকে ফুটি যেন স্মৃতি জলে, এই চরণটির ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রথম কবিতাংশে এবং ফুটি যেন স্মৃতি জলে, এই চরণের উভয় ক্ষেত্রে স্মৃতির পাতায় টিকে থাকার আবেদন প্রকাশ পেয়েছে। প্রদত্ত কবিতাতে কবি মাইকেল মধুসূদন দত্ত মাতৃভূমিকে অনুরোধ জানিয়েছেন তাকে স্মরণ রাখতে। তিনি স্মৃতি হয়ে বারবার মাতৃভূমির হৃদয়ে থাকতে চান। তিনি জন্মভূমির প্রতি তাই অনুরোধ করেছেন পার্থিবভাবে নয়, স্মৃতিতে যেন তাকে টিকিয়ে রাখা হয়। উদ্দীপকের চরণগুলোতে কবি মৃত্যুর পরও মানব মনে বেঁচে থাকার আশা ব্যক্ত করেছেন। নশ্বর পৃথিবীতে কবি নিজেকে নশ্বর জেনেও অবিনশ্বর হয়ে থাকতে চান পৃথিবীর মাঝে। তিনি মানব মনের স্মৃতির মাঝে ঠাঁই চান তার কাজের বা ভাবের মধ্য দিয়ে। ঠিক মাইকেল মধুসূদন দত্ত যেন উক্ত চরণটির মাধ্যমে একই বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন। আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই, তুমি কি একমত, যুক্তিসহ উত্তর দাও। উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতা উভয় ক্ষেত্রে মাতৃভূমি বাংলার প্রতি ভালোবাসা প্রকাশিত হয়েছে। বঙ্গভূমির প্রতি কবিতায় কবি দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশকে মা রূপে কল্পনা করেছেন। কবির সকল দোষ যেন দেশমাতৃকা ক্ষমা করে দিয়ে তাকে মনে রাখেন, এই প্রার্থনা দেশের প্রতি ব্যক্ত করেছেন। উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় কবিতাংশের কবিও দেশকে ভালোবেসে মৃত্যুর পরও দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান। মাতৃভূমির ভালোবাসায় ধন্য হয়ে কবিতার স্মৃতিতে চির জাগরুক থাকতে আগ্রহী ও ব্যাকুল। বঙ্গভূমির প্রতি কবিতায় কবি মৃত্যুর পরও মাতৃভূমির স্মৃতিতে বেঁচে থাকতে চান। নিজ দেশের প্রতি আবেগ ও অনুভূতির প্রকাশই উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল কথা। উভয় কবিতাতেই জন্মভূমিকে ভালোবেসে তার স্মৃতিতে অম্লান থাকতে চান কবি। তাই তো দেশমাতাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করা হয়েছে তার স্মৃতিতে একটুখানি ঠাঁই দেওয়ার জন্যে। তো তোমরা এই সমাধানটি তোমাদের খাতায় লিখে নিবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ২ বিঘা জমি কবিতাটি থেকে আলোচনা করব। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।